আমি সাকিব আল হাসান, সবাই সাকিব বলেই ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে। ছাত্র হিসেবে ভালোই, ক্লাসে ঠিক মতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্টই করি। আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত। বাবার ছোট্ট একটা বিজনেস আছে, আব্বা আর ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি আমাকে খুবই ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। আমিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসি। আর যে তখন ফোন দিয়েছিল সে আমার শত্রু থুক্কু বন্ধু রাকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে ইউনিভার্সিটি পর্যন্ত আসছি। যদিও আমরা মোট 4 বন্ধু, সোহেল আর তরিকুল, 2টা মেয়ে ফ্রেন্ডও আছে। তবে রাকিব বেশ কাছের, যাকে বলে জানে জিগার দোস্ত। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, যাই এবার গোসল করে নামাজ পড়তে। গোসল শেষে করে নামাজ পড়ে এসে বাসায় আসলাম। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম। মায়ের বান্ধবীর বাসা চিনি না, তাই ভাইয়াকে দিলাম ফোন। 3বার রিং হতেই রিসিভ করলো। তুমি তোমার ফোনে লোকেশন অন করো। আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। তারপর লোকেশন অনুসরণ করে বাইক চালাতে লাগলাম। 20 মিনিট পর চলে এলাম। আমি এসে বেশ খানিকটা অবাক হলাম। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেলাম। সবার চেহারায় কেমন একটা চাপা পড়ে আছে, সবার মনের খারাপ করে আছে। বুঝতে পারতেছি না কি হয়েছে। এক কোনায় ভাইয়া, ভাবি, মা, আব্বা বসে আছে, তাই তাদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়েছে? মা কিছু না বলেই বাসার ভিতরে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। ওহ কি দুঃখ, আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবেই না তখন যাই। তখনই পিছন থেকে বলল বিয়ে হবে। পিছনে ঘুরে দেখি মা। তো ভালো, বর কি ফিরে এসেছে? না, তো তোর সাথে। আমি তো 11,000 ভোল্টের শক খেলাম। আব্বা, ভাইয়া, ভাবি তো মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা আমি এই বিয়ে করব না। তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে। তাই বলে তুমি আমাকে বলে পাঠা বানাবে? না আমি এই বিয়ে করব না। ভাইয়া, ভাবি, আব্বা তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না, তোর নাক টিপ দিলে দুধ বের হয়। আব্বা তুমিও? ভাইয়া, ভাবি তোমরা কিছু বলো। বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। তোমরা সবাই হিটলার। আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা? এই নে, এগুলো পরে আয়। মা চুপ করে এগুলো পরে আয়। বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেতে ইচ্ছে করছে না। কি হতে কি হয়ে গেল। কেন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, রুমের বাইরে পায়চারি করতেছি। বাইরে কেন, ভিতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি। যাও ভিতরে। ঠেলা দিয়ে ভিতরে ঢুকে দিল। বিড়ালটা ভালো করে মারিও। ধুর, আমি মরতেছি আমার জ্বালায়, আর বিড়াল মারা কথা বলতে এসছে। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আমার ভিতরে তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করছে। দেখি মেয়েটা বসে আছে। এখন পর্যন্ত দেখিনি। কেমন দেখে তো দূরের কথা, শালা আমি আমার বউয়ের নামও জানি না। কি কপাল। ভাবলাম এসে সালাম করবে, তা না করে বসে থাকলো। আমি সামনে যেতেই মেয়েটা নিজেই ঘোমটা সরিয়ে দিল। আমি তো আবার 11,000 ভোল্টের শক খেলাম। তুমি এখানে? আমারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না। আমাকে ডিভোর্স দিয়ে দিবা। সামিয়া মানে ম্যামের প্রতিটা কথা বুকে তীরের মতো লাগলো। ভাবিনি নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে। খুব কষ্ট হচ্ছে। চোখ তার লোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে আটকে রাখলাম। মুখের কোণে একটা ছোট্ট হাসি দিয়ে বললাম, তুমি এভাবে হাসছো কেন? আমি তো অধিকার ঠিক আদায় করে নিব। আমি কিন্তু চিৎকার করব। বলে এগিয়ে যেতে লাগলাম। আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। আমি এগিয়ে যেতে লাগলাম আর সামিয়া পিছনে হাঁটতে লাগলো। একসময় সামিয়া বিছানায় পড়ে যায় আর আমি সামিয়ার উপর ঝুঁকে পড়ি। একদম কাছে ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। সামিয়া ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। আমি সামিয়ার মুখের দিকে চেয়ে আছি। কত সুন্দর টাইনে লাগছে। মন চাচ্ছে সারা জীবন যত দেখি তত প্রেমে পড়ে যাই। আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেলাম। এতক্ষণ হয়ে গেল আমি কিছু করছি না দেখে সামিয়া ম্যাম চোখ খুলে দেখে আমি নেই। তাই শোয়া থেকে উঠে বসে, দেখে যে আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি। সামিয়া ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই নিজেই শুয়ে পড়ল। আমি এটা ঠিক করেছি? আমি অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছি। খুব কষ্ট হচ্ছে। কেন আমার সাথে এমন হলো? চলুন ফ্ল্যাশব্যাকে। কি রে, এই কয়দিন ভার্সিটি আসিস নিজে? একটু মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি রসের হাড়ি খেতে। তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালোই। জানিস আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি।
সবাই একসাথে বলল কি, আমি একটা মেয়েকে স্বপ্ন দেখেছি, যেন একটা পরী, কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো ঘোলা, যেন একটা অপ্সরী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার মুখটা ভালোভাবে দেখতে পায়নি। আমার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। এই একদমই হাসবি না, না হলে ভালো হবে না। তোর স্বপ্ন দেখা হবে, প্রেম করতে পারবি না? পারবো পারবো, সময় হোক, এরকম মেয়ে পেলে প্রেম করব। তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা হা করে হাসতে লাগলো। ভাই, স্বপ্ন স্বপ্ন হয়, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহ জানে। রাকিবের কথা শুনে আবার সবাই হাহা করে হেসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল, তাই পিছনে ঘুরে যেই হাঁটতে যাব, তখনই কারের উপর পড়ে গেলাম। আহ, কি নরম! আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর একটা হুর! মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা উঠলো, আমি উঠে পড়লাম, সাথে সাথে ঠাস ঠাস করে দুই গালে দিয়ে দিল। বেয়াদব ছেলে, তোর মা আবার শিক্ষা দেয়নি? মেয়েদের দেখলে মেয়েদের ওপর পড়তে ইচ্ছে করে। কে কার কথা শুনতেছে? আমি তো পরি দেখতে ব্যস্ত। বেয়াদব আবার। মেয়েটা চলে গেল, আমি তাকিয়েই আছি, কোনো দিকে খেয়াল নেই, থাকবে কি করে? আমি তো দেখতে ব্যস্ত। আমি একেই আমার জীবনের সঙ্গী বানাবো, মনে মনে কথাটা বলছি আর মিটমিট করে হাসছি। কারো জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরলাম। কি হয়েছে, এইভাবে ধাক্কা দিচ্ছিস কেন? যাক, তুই তাহলে বেঁচে আসিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস। তুললে তো ভালোই হতো, ফ্রি ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। মেয়েটা কে রে? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। শালা তুই আর মেয়ে পেলি না? কেন? এটা আমাদের নতুন ম্যাম। আবার সবাই হো হো করে হেসে উঠল। একদম হাসবি না, দেখবি এই ম্যামকেই বিয়ে করব। পারবি না? তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তার কুত্তে ঘেউ ঘেউ করতেছে বলে রাগ করে ক্লাসরুমে চলে এলাম। একা একাই বসে আছি। কিছুক্ষণ পর কুত্তা কুত্তিগুলো এলো। আমাকে দেখে ওরা 5 জন হাসতেছে। ওরা আমার কাছে এলো। দাঁড়া, তোদের হাসি বন্ধ করার জন্য ব্যবস্থা করতেছি। ফোন বের করে দিলাম, সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন, সবার নাম আচ্ছে মতো গুনগান গাইলাম। আর হাসবি? সবার ফোন বাজতে লাগলো। ভাই, তোরে নিয়ে আমরা এমন ভাবে হাসবো না, তুই সব কিছুই ঠিক করে দে। সত্যি তো? 3 সত্যি, আর তোকে নিয়ে হাসাহাসি করবো না। ঠিক আছে, এখন ফোন রিসিভ কর, পরে বলে দিব। তুই এখনই বল। ওকে। আবার সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সবকিছু ঠিকঠাক করে দিলাম। শালা তুই আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, এত কিছু বুঝি না। এখন তোরা আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াবি। কেন? তোদের সম্পর্কে ঠিক করে দিলাম তাই। হ্যাঁ বেবি, না হলে বুঝতেই পারছিস। তোমরা কোথায় যাচ্ছ? ক্যান্টিনে ম্যাম। সকালে খেয়ে আসো নাই? এসেছি, তবে কি? এই যে সাকিবের জন্য ম্যাম। সেটা বড় কথা নয়, এখন খাবি এটাই বড় কথা। যখনই উঠে বাইরে যেতে যাব তখনই ক্রাশ মানে ম্যাম এসে ক্লাসে এলো। ওই দেখি, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে দেখছি ম্যাম তো আমাকে দেখে রাগে মুখ লাল করে নিয়েছে। এই তো ম্যামের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওহ, যা লাগছে না, মন চাচ্ছে একটা কিস দিয়ে আসি। আপনারা আবার লুচ্চা ভাবেন না, আমি মোটেও এমন না। যাও গিয়ে বসো। জি, সবাই বসে পড়লাম। ম্যাম পড়াতে লাগলেন আর আমি ম্যামকে দেখতে লাগলাম। কি পড়াচ্ছেন কিছুই বুঝতে পারতেছি না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ম্যাম লক্ষ্য করলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি। এতে ম্যাম বিরক্ত হচ্ছেন, সেটা ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে। ম্যাম আর সহ্য করতে না পেরে আমার সামনে এসে দাঁড়ালেন। এটা কি হচ্ছে? কোনটা ম্যাম? ক্লাসের সবাই আমার দিকে তাকালো। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আজীব তো, আমি আপনার দিকে, আমি তো পড়ে দেখতে ব্যস্ত। আমার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্টরা হেসে উঠল। এতে ম্যাম আরো রেগে গেল। স্টপ! ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। ম্যাম ঠাস করে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। ম্যাম চলে গেল আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। গালে টনটন ব্যথা অনুভব করলাম। এবার থাপ্পড়টা জোরে লেগেছে। আমিও আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। বাসায় আসতে দেখে মা ভাবি বলল, চলে এলি যে? ভালো লাগছিল না তাই। যা, তাহলে রুমে গিয়ে শুয়ে পড়। যাক বাবা, গালে আঙ্গুলের ছাপ দেখতে পাইনি। রুমে চলে এলাম। একটু পর ভাবি আসলো। তোমার গালে থাপ্পড়ের দাগ? মনে হচ্ছে কে মারলো আমার আদরের দেবরটাকে। মশা মারতে কি এমন হয়েছে? মিথ্যা বলো কেন, সত্যি বলো, না হলে আম্মুকে গিয়ে বলবো। বলতেছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? না,
এমনিতে জিজ্ঞেস করলাম। ওকে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। তারপর দিলাম ঘুম। এক ঘুমে দুপুর। উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার দিলাম ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। এলাম এশায় নামাজ আগেই। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম। তারপর একটা গল্প লিখে পোস্ট করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ম্যামকে 2 দিন অনেক জ্বালালাম। এখন ম্যাম আমাকে দেখলেই রেগে যায়। ভাবছি আজ ম্যামকে সরি বলে দিব। ভার্সিটি গিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর আমার ক্রাশ দুঃখ ম্যাম আসলো। আমি ম্যামের কাছে এগিয়ে গেলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। ম্যাম শোনেন, কিন্তু শুনলো না, হেঁটেই যাচ্ছে। আমি গিয়ে ম্যামের সামনে দাঁড়ালাম। আমার সামনে কেন দাঁড়ালে? ম্যাম সরি। কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। তুমি তো ঠিক করছো। ভুল হয়ে গেছে ম্যাম, সরি। আর এমন হবে না। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে না আপনাকে সেই লাগে। তোমাকে না। হায় হায়, আবার রাগিয়ে দিলাম এক দৌড়ে বন্ধুদের কাছে। আমার এমন দৌড় দেখে ম্যাম একটু মুচকে আসলো। এমনিতেই। মিথ্যা বলিস কেন? আমরা মনে হয় দেখলাম না। দেখলি তো বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধর, ক্ষমা করে দিচ্ছি। সবাই আবার হাসতে লাগলো। আবার হাসছিস, দিব নাকি? সবাই একসাথে বললো না না। এভাবে সব সময় থাকবি। সবাই আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে ম্যাম আসলো। আমি পড়তে মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। ম্যামের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ম্যাম মনে হয় আমাকে পছন্দ করে, এটা ম্যামের ব্যবহারে বুঝতে পারি। ভাবছি ম্যামকে প্রপোজ করব, তাই মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জীবনের প্রথম আজ কাউকে প্রপোজ করব, কি যে খুশি খুশি লাগছে। মনে লাড্ডু ফুটতেছে, আর এক অজানা ভয়ও কাজ করে। যদি ফিরিয়ে দেয় দিবে দিক, কিন্তু প্রপোজ করব। ভালোবাসি কথাটা না বলতে পারলে অনেক কষ্ট পাবো। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টদের সামনে প্রপোজ করতে পারবো না, তাই ম্যামকে পার্কে আসতে বলেছি। কারণ জানতে চেয়েছিলেন, তখন বলেছি আসলেই জানতে পারবেন। আমি আসতে চাইছিলেন না, অনেক জোর জবরদস্তি করার পর রাজি হয়েছে। আমি আধা ঘন্টা ধরে পার্কে বসে আছি। দেখলাম ম্যাম আসছে। আমি নিজেকে প্রস্তুত করতেছি। ম্যাম আমার সামনে এলো। কি বলার জন্য ডাকলা বলো? তোমার জন্য ক্লাস বাদ দিয়ে আসতে হলো। বলছি, ম্যামের সামনে পকেট থেকে গোলাপটা এগিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার মনের রাজ্যের রানী বানিয়েছি। ম্যাম আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। সাথে সাথে 3.5 কিলো ওজনের 2 গালে 2টা থাপ্পড়। থাপ্পড়ের আওয়াজ শুনে আশেপাশের লোকজন আমাদের দিকে তাকালো। থাপ্পড় খেয়েতেও আমার মাথা ঝিমঝিম করছে। আমি মাথা নিচু করে নিলাম। ম্যাম বলতে লাগলো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনই তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই ম্যাম। তোর থেকে কত বছরের সিনিয়র তুই জানিস? এই হলো আমার চেকা খাওয়ার কাহিনী। চলেন এবার গল্পে ফেরা যাক। শালার কপালে ঝাঁটার বারে প্রথম কাউকে ভালোবাসার কথা বললাম, সে রিজেক্ট করে দিল। ড্রিম লাইট জ্বলতেছে, আমার চোখ দিয়ে অথরে বৃষ্টির মতো পানি পড়ছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না। কিন্তু হাল ছাড়বো না। ম্যামের মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করেই ছাড়বো। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কেউ এসে ঘুম থেকে না উঠালে, যার ঘুম ভাঙে না, সে আজ যে মানুষের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। উঠে সামিয়া ম্যামের ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বই খুলে পড়তে বসলাম। এরই মধ্যে ম্যামও উঠে পড়েছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে এলো। আমি শুধু আর চোখে দেখছি। এসে ডাইনিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে লাগলো। মনে যাচ্ছে পিছন থেকে জড়িয়ে ধরি, আর ওই এলোমেলো কেশের মধ্যে নাক ডুবিয়ে ঘেরান নেই। কিন্তু আমার তো সেই অধিকার নাই, তাই এগুলো স্বপ্ন হয়ে থাকতো। জানি না পূরণ হবে কিনা। এরই মধ্যে ভাবি দরজায় টোকা দিয়ে বলল, তোমরা খেতে এসো। ভাবি আসছি, তুমি যাও, আমরা আসছি। ভাবি চলে গেল। ম্যাম আপনি কি যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানে তো না। এখন তো নাম ধরে ডাকো। তাছাড়া বাসার সবাই কি ভাববে বলো তো? আমি জানি কোথায় কি বলতে হবে। এখন চলেন। ম্যাম আর আমি একসাথে খাওয়ার টেবিলে এলাম। ভাবি খাবার দিল। ভাবি কানের কাছে এসে বলল, দেবরজি ভালোভাবে বিড়াল মারতে পেরেছো? ভালো। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হতে যাব, তখন আব্বা বললেন, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কোথাও যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে।
আসবে আসবে, ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে, এতে আমার বাইরে যাওয়ার সাথে কি সম্পর্ক? ম্যামের দিকে তাকিয়ে দেখলাম রাগীভাবে তাকিয়ে আছে। তোর কি মনে হয় তোকেও যেতে হবে? চুপচাপ ঘরে যা। মায়ের ঝাড়ি খেয়ে ঘরে গেলাম, গিয়ে ফোন গোতাগুতি করতে লাগলাম। আমার পিছনে পিছনে ম্যামও আসলো, এসে আমাকে সামনে দাঁড়িয়ে দিল ঠাস করে। আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে ভেঙে গেল। আমার রাগ মাথায় উঠে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, মারলেন কেন? তুই আব্বু আম্মুর সাথে এইভাবে কথা বলছিস কেন? বললো তো আপনার কি? আবার আমার মুখের ওপর কথা? বলেই দিল ঠাস করে। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, ম্যাম নিচে চলে গেল। আমি ফোনটাকে উঠিয়ে অন করলাম, দেখি অন হলো, ডিসপ্লে ফেটে গেছে। কাজ চালানো যাবে? কিছুই বললাম না, চুপচাপ সহ্য করে নিলাম। মনে মনে বললাম, আমারও একদিন সময় আসবে, সেদিন দেখবো আমি কি জিনিস। বিকেলে ম্যামদের সাথে ম্যামের বাসায় গেলাম। ম্যামের রুমে বসে আছি, তখন কিছু মেয়ে এলো। মেয়েগুলো বলল, কেমন আছেন দুলা ভাই? বুঝলাম এগুলা শালি। আলহামদুলিল্লাহ ভালোই, আপনারা? একটা মেয়ে বলল, দুলা ভাই আমরা আপনার ছোট, সো তুমি করে বলবেন। চেষ্টা করব। চেষ্টা না, বলতে হবে। তখনই কোথা থেকে রাক্ষসী ম্যাম এসে বলল, দাঁড়া তোদের দেখাচ্ছি। সবটি উধাও, বোঝা যাচ্ছে ম্যামকে দেখে এরা অনেক ভয় পায়। ওদের সাথে এগুলো কি বলা হচ্ছে? ওরা জিজ্ঞেস করলো, তাই বললাম। ওদের সাথে আর এমনভাবে কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা না। ম্যাম রেখে গেল, আবার থাপ্পড় মারতে যাবে, তখন নীলা এসে বলল, আপু তোমাদের খেতে ডাকছে। যা আসছি, খাওয়া দাওয়া করতে চলে এলাম। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে চলে এলাম ছাদে। ছাদের এক কোণায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি। তখন ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না, টাচ ফেটে থাকায়। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার অনেক চেষ্টার পর পারলাম। হ্যালো। কি রে, ভার্সিটি আসছিস নিজে? এমনি ভালো লাগছিল না তাই। ওহো, কি করিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছি, খেয়েছিস? তুই? না, এখনো খাওয়া হয়নি, যাব। ও কাল ভার্সিটিতে আসবি? দেখা যাক। রকিবের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পিছনে ঘুরে রুমে আসতে যাব, তখন দেখি ম্যাম পিছনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না তাই ছাদে এসা। ও, নিচে এসে ঘুমাবে না? নিচে চলে এলাম। আমি আর ম্যাম রুমে চলে এলাম। এসে একটা বালিশ নিয়ে হাঁটতে যাব, তখন ম্যাম বললেন, বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যেখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন? তার চেয়ে সোফা অনেক ভালো। ম্যামের উত্তর শোনার আগেই সোফায় চলে এলাম। ঘুম আসছে না, ফোনটাও ঠিক নাই যে কিছুক্ষণ টিপাটিপি করব। কাল থেকে আমার সাথে কি কি হলো সেগুলো ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, তারপর আবার ছাদে গেলাম। সকালবেলা মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্যটা। শালা এতদিন এই জিনিসটা মিস করে দিয়েছে। কি সুন্দর একটা দৃশ্য। পিছন থেকে কেউ বলল, দুলাভাই শুভ সকাল, রাতে ঘুম কেমন হয়েছে? পিছনে ঘুরে দেখি নীলা। শুভ সকাল। খুব ভালো হয়েছে তোমার? ভালো। সূর্যোদয় দেখছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। রেডি হয়ে নিচে চলে এলাম। আর একদিন থেকে গেলে হয় না? না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, থাকবে না যেহেতু, তাহলে যা। সবার কাছে বিদায় নিয়ে চলে এলাম। ম্যাম গাড়ি নিল। আর একটা কথা, ম্যামদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো। আমি পিছনে বসতে যাব, তখন ম্যাম বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তো আমার বউ। আস্তে আস্তে বললাম। কিছু বললা? না। তাহলে সামনে আয়। বুঝি না এই ম্যাম একবার তুই বলতেছে, আরেকবার তুমি বলতেছে কেন? মনে হয় এটা রোগ হবে। ম্যাম ড্রাইভ করতে লাগলো। ম্যাম আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা, এতে তোর কোনো সমস্যা? না। চুপ হয়ে গেলাম। বাসায় চলে এলাম। গাড়ি থাকতে একটা কথাও বলি নাই। ব্যাগগুলো হাতে করে রুমে চলে এলাম। ম্যাম পিছনে পিছনে এলো। এখন আর কোথাও গেলাম না, বাসায় বসে কাটিয়ে দিলাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমার বিয়ে হয়েছে এটা কেউই জানে না। আমি বলিনি, আর বলতেও চাই না ততদিন যতদিন না ম্যাম আমাকে ভালোবাসবে। রহিম চাচার দোকানে সবাই আড্ডা দেই, সেখানে গেলাম। যেতে সেখানে সবাইকে পেয়ে গেলাম। কি অবস্থা তোদের? তিনজন বলল, ভালো। তোর? ভালো। দুদিন ভার্সিটি গেলি না যে? ভালো লাগছিল না, তাই কাল থেকে যাব। ও, তারপর সবাই বিভিন্ন গল্প মেতে উঠলাম। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারিনি।
আচ্ছা দোস্ত যাই রে, অনেক রাত হয়ে গেছে, যে যার মতো বাসায় চলে গেল। সে আসতেই ভাবি বলল, এত রাত করলো যে? আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। দেখি সোফায় ম্যাম ও মা বসে আছে। ভাবি এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ ফুচকা আনলে কারণটা কি? কেন, মাঝে মধ্যে তো আনি। খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। আমি খেতে বসলাম। কি রে বৌমা, খেতে বসবি না? কেন, এখনো খাইনি। আমাদের সাথে খেতে বললাম, কিন্তু খেলো না, তোমার সাথে খাবে বলে। ওহ আসেন, খেতে আসেন। ম্যাম উঠে এলো। ম্যাম আমার দিকে রাগী ভাবে তাকালো তাতে কি, আমি কি তাকে ভয় পাই? সাকিব, তুমি সামিয়াকে আপনি করে বলছো কেন? এখন কি বলি? ও হ্যাঁ, আসলে ভাবি সামিয়া আমার সিনিয়র তো তাই। সিনিয়র তো কি হয়েছে, সামিয়া তোমার বউ। বউ না কচু, শুধু নামে বউ। ম্যামের দিকে তাকিয়ে বললাম। ম্যাম মনে হয় শুনতে পেয়েছে, তাই কেমন করে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর ম্যাম বসলো। ম্যাম রুমে আসতেই একটা ক্যাডবেরি চকলেট আর একটা ফুল সামনে এগিয়ে দিলাম। আই লাভ ইউ। ম্যাম ফুল আর চকলেটটা নিল। নেওয়ার আগে তো মহা খুশি, কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। ম্যাম ফুল আর চকলেটটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। এত পিরিত দেখাতে আসবি না। চুপ হয়ে গেলাম। তারপর বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে বিছানা করে শুতে যাব, তখন ম্যাম বলল, তুই না পরে ঘুমাতে চাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। ম্যাম কোনো কথা না বলে আমার কাছে এসে, তুই পড়তে বসবি না, তোর ঘাড় বসবে। ওঠ, 12টা পর্যন্ত পড়বি। আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এদিন থেকে যদি দেরি করিস তখন দেখবি কি করি তোর অবস্থা। উঠবি না, আরো 2টা দিব। চুপচাপ উঠে গেলাম। বুঝি না ম্যাম আমার সাথে এমন কেন করছে। বই মেলে পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না, বারবার ঘুম চলে আসছে। যখন হালকা ঘুমিয়ে পড়ছি তখন ম্যাম একটা লাঠির বাড়ি দিল। লাঠির বাড়ি খেয়ে আবার পড়তে লাগলাম। বুঝতে পারছি না ম্যাম আমার সাথে এমন আচরণ করছে কেন। পরদিন সকালে মনটা একটু ভালো না, তাই কাউকে না বলে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। ভার্সিটি গিয়ে বসে থাকলাম, কেউ আসেনি। ফোনটাও কাজ করছে না, তাই বাসায় রেখে এসেছি। ফোন দিলে কেউই পাবে না। এইদিকে বাসায় ম্যাম খেতে এলো, তখন ভাবি বলল, সামিয়া, সাকিব কোথায়? ওকে ডাকো। নিচে আসেনি? না। সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো। ফোন তো রুমে রেখে এলাম। এতক্ষণে আব্বা ভাইয়া বাসা সবাই জানাজানি হয়ে গেল। অনেকক্ষণ বসে থাকার পর সবাই ভার্সিটিতে আসতে লাগলো। একটু পর 3 হারামি আর 2 হারামজাদি এলো। আমাকে দেখে তো ভূত দেখার মতো অবস্থা ওদের। কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে আসো আর আজ তুমি আগে, কারণটা কি? তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না, তো চলে আসলাম। তোরা কেমন আছিস? সবাই একসাথে বলল, ভালো। তুই? ভালো। 2 দিন আসলি না যে? ভালো লাগছিল না তাই আসিনি। তোকে কাল রাতে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ বললো কেন? চল ফোন কিনে নিয়ে এসি। না থাক, বিকেলে কিনে নিব নে। সোমবার, আর চল না। না থাক, এখন বসে আড্ডা দেই। আচ্ছা দোস্ত, তুই তো ভালো সাহিত্য পারিস। কেন হঠাৎ এই প্রশ্ন কেন? ভালোবাসা কাকে বলে? তাহলে শোন, সবাই মন দিল। ভালোবাসা মানে এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করা, প্রিয় মানুষটির চোখের আড়াল হলে পাগলের মতো খোঁজা শুরু করা, দুঃখের সঙ্গী হওয়া, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া, তার কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে। আমার কথা শুনে সবাই হাততালি দিল। আশেপাশে দেখি আরো অনেকেই আছে, তারাও হাততালি দিল। আশা করি তুই বুঝতে পারছিস। তখন একটা মেয়ে বলল, আপনি তো অনেক সুন্দর সাহিত্য বলতে পারেন। জি, একটু একটু। মেয়েটা মনে হয় প্রথম বর্ষের। আপনার সাহিত্যটা অনেক ভালো লেগেছে। আমার নাম বর্ষা, আপনার? আমার নাম সাকিব। ও, আমরা কি আপনাদের বন্ধু হতে পারি? তুমি তো আমাদের জুনিয়র। তাতে কি হয়েছে? বন্ধুদের মধ্যে আবার ছোট বড়ের কি আছে? বন্ধু তো বন্ধুই, তাই না? ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। তারপর বর্ষা সবার সাথে পরিচিত হয়ে নিল। আচ্ছা, আমি এখন যাই। ওকে বর্ষা। মেয়েটা চলে গেল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে কিউটের ডিব্বা। দোস্ত দেখ, ম্যাম আসছে। তো আমি কি করব? আহারে বেচারা, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। প্রথম কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। তোর জন্য খুব দুঃখ হচ্ছে। সবাই হাসতে লাগলো, আমি শুধু ওদের হাসি শুনতেছি। আর গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট! সাকিবের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতে চাইতেছে। এখন একটু শীত শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। কার সাথে বিয়ে হয়েছে সেটা তো জানিস না।
জানলে হয়তো জমিন থেকে আকাশে পড়বি, থুকু আকাশ থেকে জমিনে পড়বি সবাই। কুত্তা কুত্তিগুলো হো হো করে হাসছে। ম্যাম যখন আমাদের সামনে এলো তখন সবটি দাঁড়িয়ে সালাম দিল, শুধু আমি বাদে। আমি মাথা নিচু করে বসে আছি। ম্যাম আমাকে দেখে রাগী ভাবে তাকাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? সবাই বলল আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম একটা কথা বলি, কিছু মনে হয় না তো? বলো। আপনার শুক্রবার বিয়ে হলো আর আজ ভার্সিটিতে এলেন যে? 2 দিন ছুটি নিয়েছিলাম তাই। ও, তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে ব্যস্ত আছে তাই আসতে পারেনি। ও আচ্ছা আমি যাই এখন। আর তোমরা ক্লাস যাবে না? জি যাব, সময় হলেই। ওকে বাই, ক্লাসে দেখা হচ্ছে। ম্যাম চলে গেল। দোস্ত তুই রিয়ার কথায় হ্যাঁ বলে দে। না থাক, আমি এখনই ভালো আছি। ভাবছেন রিয়াটা আবার কে? রিয়া হচ্ছে আমাদের ক্লাসমেট, দেখতে বেশ সুন্দর, ক্রাশ খাওয়ার মতো। রিয়া সবসময় আমার সাথে লেগে থাকে। এখনো আসেনি তাই শান্তিতে বসে আছি। আমাকে একবার প্রপোজ করেছিল কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। ওই দেখ রিয়া আসছে, রিয়াকে আস হ্যাঁ বলে দে। দরকার নেই। রিয়া আমাদের কাছে আসলো। হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার সাকিব, তোমার মন খারাপ মনে হচ্ছে? কিছু হয়নি তো। বেচারা দেবদাস। সাকিব, দেবদাস বলছো কেন? আমি চোখ রাঙিয়ে রাকিবের দিকে। না তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা যাই বলে হাঁটতে লাগলাম। তখনই রিয়া পিছন থেকে হাত ধরে বলে, কোথায় যাও? ক্লাস। আর কোথায় যাব? ওহ, তাহলে আমাদের সাথে নিয়ে যাও। তোমার কি পা নেই? ভাই পা তো আছেই। তাহলে? কিছু না। আচ্ছা তোর কি হয়েছে বলতো, তখন থেকে মন খারাপ করে আসছিস? কিছু না, এমনি ভালো লাগছে না। চল, ক্লাসের সময় হয়ে গেল। চল। ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে আমি আর রাকিব বসে এলাম শেষ দিকে। প্রথম ঘন্টা শেষ হলো, এবার ম্যামের ক্লাস। ম্যাম এলো, সবাই সালাম দিল। ম্যাম উত্তর দিলেন, ক্লাস শুরু হয়ে গেল। আমার যা অভ্যাস, পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। কি সুন্দর করে পড়াচ্ছে আমার বউটা, মানে চাচ্ছে এইভাবেই তাকিয়ে থাকি। আমার এইভাবে তাকিয়ে তাকা দেখে মনে হয় ম্যাম বিরক্ত হচ্ছেন, আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। ভাই তাকিয়ে থেকে কোনো লাভ নেই, ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে। তুই তোর কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে, আর লাভ ক্ষতি আমি বুঝবো। তোর যা ইচ্ছে কর, শালা লুচ্চা অন্যের বউয়ের দিকে নজর দেয়। তুই চুপ থাক, না তোর গার্লফ্রেন্ডের কাছে তোর নামে উল্টা পাল্টা বলবো। তুই এটা ছাড়, আর কি পারবি? দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। কি হলো, দাঁড়াতে বললাম না? ম্যামের ঝাড়ি শুনে দুজন উঠে দাঁড়ালাম। এটা ক্লাস না গল্প করার জায়গা। আসলে ম্যাম। আসলে কি? ভুল হয়ে গেছে ম্যাম। নেক্সট টাইম যেন না দেখি, না হলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব। ওকে ম্যাম। বসে গেলাম। ম্যাম পড়াতে লাগলো, আমি আবার দেখতে লাগলাম। একে একে সব ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ, আবার আড্ডা দিতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। কলিং বেল চাপ দিতে ম্যাম দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে? কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। সকালে না বলে কোথায় গেছিলি? বন্ধুদের কাছে। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। কিছুক্ষণ পিছনে পিছনে ম্যাম রুমে এলো। এসে দুইটা দুই গালে ঠাস ঠাস। আমি আবার কি করলাম? মারলেন কেন? এতক্ষণ কোথায় ছিলে? আর তোর ভার্সিটি কখন শেষ হয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আরো দুইটা দিল। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথা বলছিস না কেন? আর ওই রিয়ার সাথে কি খুব ঘেঁষাঘেঁষি করে কথা বলছিলি? কিছু বললাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছি। আমিও থাপ্পড় মারতে পারি, কিন্তু কেন জানি মারতে পারতেছি না। কোন সায় দিচ্ছে না। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছি আর আনমনে ভাবছি ম্যাম আমার সাথে এমন কেন করতেছে। আমি তো তেমন কিছুই করি না। এভাবে চলতে থাকলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। যে করেই হোক ম্যামকে তো আমার বসে আনতেই হবে। তখন কোনো ধাক্কায় ভাবনার জগতে সেট ঘটলো। দেখি ভাবি। বলো। সেই কখন থেকে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না তো ভাবি। তুমি যেন চেঞ্জ হয়ে গেছো, বিয়ে হবার পর থেকে কেমন হয়ে গেছো? কই না তো। কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে। আরে না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কখন আসবে? আরে যা। ওরে আমার লজ্জাপতি ভাবি রে, বলো বলো। দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় গেছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ও আচ্ছা চলো। চলো। নিচে চলে এলাম। ম্যামকে দেখলাম কেমন রাগী ভাবে তাকিয়ে আছে। তাতে আমার কি, নিচে এসে উজু করে নামাজ পড়ে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। ম্যামও আসলো। এসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করলো। তারপর আমার সামনে এসে বলল, এই নে তোর ফোন। আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে। ফোনটা বেশ দামি, দেখেই বোঝা যাচ্ছে। আমি নিব না। আব্বার কাছ থেকে টাকা নিয়ে আগামীকাল কিনে নিব। তোকে নিতে বলছি না।
ভয়ে ভয়ে নিলাম, না জেনে আবার কি করে বসে। ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলাম। ফোনটা বেশ সুন্দর। ফোন টেপা বাদ দিয়ে পড়তে বস। নতুন ফোন একটু টিপে নিলাম। তোকে পড়তে বসতে বলছি না? সবসময় এইভাবে ধমক কেন দেন? একটু ভালোবাসি বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি। আপনার এই ছোট মাথার উপর কেমন করে নাচবো? তোকে পড়তে বসতে বলছি না? আপনার হাতটা কি নরম? তোকে তো। আমাকে কি ম্যামের একেবারে কাছে গিয়ে বলেন? তুই সরে দাঁড়াবি? আমাকে কি বলেন? দেখাচ্ছি। সরে বললাম। আপনার রাগী চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দেই। তোর রোমান্টিকতা বার করছি। বলে আবার থাপড় মারতে এলো। আমি এবার হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিলাম। তারপর হাত দুটো ধরে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কানের কাছে ফিস ফিস করে বললাম, ম্যাম বউ এত রাগ ভালো না। সাকিব ছেড়ে দে, না হলে ভালো হবে না। কিছু করতে পারবেন না? ম্যাম চুপ হয়ে গেল। ম্যামকে ছেড়ে দিলাম। তারপর টেবিলের কাছে এসে পড়তে লাগলাম। একটু পর পিছনে তাকালাম ম্যাম কি করছে সেটা দেখার জন্য। দেখিনি বিছানায় বসে কি যেন করতেছে, হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। আমি একটু মুচকি হাসি দিলাম। ম্যাম এত মারছে তাও কেন জানি ভালো লাগছে। আস্তে আস্তে ম্যামের প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি। পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ম্যাম আমার উপরে দিল 1 বালতি পানি ঢেলে। শরীরে পানি পড়ায় মাগো 7 ফুট হয়ে বৃষ্টি পড়তেছে। এই তোর ন্যাকামি বন্ধ করবি? ম্যামের দিকে একদিনে তাকিয়ে থাকলাম। উঠবি না? আরেক বালতি পানি দিব। উঠতেছি। শালা কি কপাল, কথায় কথায় বউয়ের চুমু খেয়ে ঘুম ভাঙবে তা না, পানির ঝাপটায় ঘুম ভাঙতেছে। কিছু বললি? না কিছু বলি নাই। কিছু না বললেই তোর জন্য ভালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমিও কেমন মেয়ে জন্ম দিয়েছো, একটু তেলে বেগুনে জ্বলে ওঠে। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। তোর লেখাপড়া কেমন চলছে? আব্বু, আপনার ছেলে একটু লেখাপড়া না করে শুধু মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। আমি তো আকাশ থেকে পড়লাম। ম্যামের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। আমি মেয়েদের কাছ থেকে বলেছে 2 হাত দূরে দিয়ে চলাফেরা করি, আর আমি কিনা মেয়েদের পিছনে ঘুরঘুর করি। কি মিথ্যা কথা না বলতেছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। বৌমা যা বলছে তা কি সত্যি? নাউজুবিল্লাহ, তওবা তওবা। তোমার বৌমা মিথ্যা বলতেছে। না আব্বু, তোমার ছেলে মিথ্যা বলছে। না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলতেছে। সামিয়া, সাকিব মোটেও এমন না। মিথ্যা বলো কেন? ভাবির কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। আমার সুইট ভাবি আমাকে কেউ বিশ্বাস না করলেও তো আমার ভাবে বিশ্বাস করে। হয়েছে, এবার সবাই চুপ করে খেয়ে নাও। খেয়ে দিয়ে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। আমি ম্যামকে মিটমিটে হাসছি। এভাবে হাসছিস কেন? না এমনি। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? আমি ভয়ে বের হয়ে গেলাম। আল্লাহ, এখন বউ পেয়েছি একবার কাঁচা মরিচ। ছাদে চলে এলাম। একটু পরে একটা গোলাপ নিয়ে নিচে এলাম। এসে দরজায় টোকা দিতেই ম্যাম দরজা খুলে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে ভিতরে গেলাম। ম্যামকে ফুলটা এগিয়ে দিয়ে আবার প্রপোজ করলাম। ম্যাম ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো। আমি একটা মুচকি হাসি দিলাম। তোর প্রপোজের গুষ্টি খিলায়। আবারও মুচকি হাসি দিলাম। তারপর ভার্সিটি যাওয়ার জন্য বের হতে লাগলাম। একসাথে নিচে এলাম। ওয়াও, দুজন বেশ ভালোই মানিয়েছে। ভাবি একটা মুচকি হাসি দিলাম। ম্যাম নীল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে, কিন্তু শরীরে অনেক অংশই দেখা যাচ্ছে। এটা দেখে খারাপ লাগছে। আমার ভালো লাগা খারাপ লাগাতে তো ম্যামের কোনো আসে যায় না। রুম চেঞ্জ করে অন্য কিছু পড়তে বললাম, কিন্তু শুনলো না। বাসার বাইরে এলাম। আমি বাইক বের করলাম। ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব। তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হলো। বাইক নিয়ে চলে এলাম ভার্সিটিতে। পাঁচ কুত্তা কুত্তি বসে আছে, সাথে বর্ষাও আর কয়েকটা মেয়েও বসে আছে। কিরে তোরা সবাই কেমন আছিস? সবাই বললো ভালো। তুমি? ভালো। রকিবের পাশে বসে পড়লাম। সবাই গল্প মেতে উঠলাম। একটু পর আমার ম্যাম বউ গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলো। ম্যাম গাড়ি থেকে নামলো। তখন রকিব বলল, ভাই ম্যামকে দেখে তো সেই সুন্দর লাগছে। রকির মাথায় দিলাম চাটি। শালা পরের বউর দিকে নজর দিতে লজ্জা করে না? নিজেই গতকাল তাকিয়েছিলি, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। তুই তোর কাজ কর, না হলে বুঝতে পারিস। দেখ মাসুদ ভাই ম্যামের দিকে যাচ্ছে। তরিকুলের কথা শুনে ম্যামের দিকে তাকালো। মাসুদ আর তার বন্ধুরা সবসময় মেয়েদের বিরক্ত করে। মাসুদ আমাদের 1 ক্লাস সিনিয়র, তার উপর এই ভার্সিটির সভাপতির ছেলে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। দোষ, ম্যামকে আজ সেই সেক্সি লাগছে। মাসুদ ভদ্রভাবে কথা বলো। মাসুদ ম্যামের চুল হাতি নিয়ে নাকের কাছে নিয়ে এসে বলতেছে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করেন? এদিকে আমার তো মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। তোর বাবা মা তোকে ভদ্রতা শিখায় নাই?
তোর তো সাহস কম না? এখন যদি টান দিই তাহলে কি হবে বুঝতে পারতেছিস? ভার্সিটির সবাই এই দৃশ্য দেখতেছে। ম্যামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর বসে না থেকে গেলাম ওদের কাছে। রাগে তো দাঁত কটমট করছে। কাছে গিয়ে মাসুদের কাছ থেকে টান দিয়ে আঁচল টেনে নিয়ে দিলাম এক লাথি। মাসুদ কিছু দূরে গিয়ে পড়লো। তখন মাসুদের বন্ধুরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দিলাম ওদেরকেও। মাসুদ উঠে তোর তো সাহস কম না? তোকে দেখাচ্ছি। আমাকে মারতে আসলো। তখন দিলাম ওর মেন পয়েন্টে। মাসুদ চিৎকার দিয়ে উঠলো, তারপর জ্ঞান হারিয়ে ফেললো। আমার তো মনে হয় কোনোদিন বাবা হতে পারবে না। ম্যামের কাছে গিয়ে দিলাম 2 গালে 2টা। ম্যাম আমার দিকে তাকালো। শাড়ি পরতে বারণ করলাম না? এখন তো ভালো লাগার কথা, তো কাঁদছেন কেন? মানুষকে তো শরীর দেখানোর খুব শখ, তাই না? তাহলে কান্না করছেন কেন? কান্না থামান, না হলে আরো 2টা দিব। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করতেছে এখানে কি হচ্ছে। রকিবকে পকেট থেকে বাইকের চাবিটাও দিয়ে দিয়ে বাসায় বাইকটা পৌঁছে দিস। তারপর ম্যামের হাতে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলাম। এসে ম্যামকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে শপিং মলে এলাম। ম্যামকে রেখে শপিং মলের ভিতরে গেলাম। গিয়ে 3টা বোরখা আর 3টা হিজাব কিনে গাড়ির কাছে এলাম। এসে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। এবার গাড়ি থেকে নামিয়ে রুমে আসেন। আপনার শাড়ি পরার শখ ঘুচাচ্ছি, রুমে আসেন বলে শপিং ব্যাগগুলো নিয়ে চলে এলাম। ম্যাম পিছনে পিছনে এলো। কিরে, এই তো ভার্সিটি গেলি, আবার চলে এলি যে? দেখছি বৌমাও আছে, কি হয়েছে? আর তোকে এমন কেন দেখাচ্ছে? কোনো কথা না বলে রুমে চলে এলাম। ম্যামও পিছনে পিছনে চলে এলো। তখন খুব ভালো লাগছিল, তাই না? শুধু আমার দিকে তাকিয়ে আছে। আগামীকাল থেকে কোথাও গেলে বোরখা আর হিজাব পরে যাবেন। যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভেবে দেখেছেন? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেড়ান, ছেলেরা তো বলবেই। তখন বারণ করলাম শাড়ি পরতে। শাড়ি শাড়ি শাড়ি, এই শাড়ির ব্যবস্থা করতেছি বলেই আলমারি থেকে সব শাড়ি বের করলাম। বের করে নিয়েই রুম থেকে নিচে আসতে লাগলাম। শাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? দাঁড়াও। কে কথা শুনে কার কথা? নিচে এসে শাড়িগুলো ফ্লোরে ছুড়ে দিয়ে রান্নাঘরে গেলাম ম্যাচ আনতে। মা আর ভাবে শুধু চেয়ে চেয়ে দেখতেছে, কিছুই বুঝতে পারতেছে না। ম্যাচ নিয়ে এসে আগুন ধরাতে যাব তখনই মা আমার হাত ধরে নিল। কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিছিস কেন? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলবা তো? সামিয়া চুপ করে আছে। তোমার বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা বলছি, তুই রুমে যা, শাড়িতে আগুন দিতে হবে না। রুমে চলে এলাম। জানি না এভাবে কোন দিন রেখেছি কিনা। সামিয়া, সামিয়া মা, কি হয়েছে? সাকিব যে এভাবে রেগে আছে, ওকে কোনোদিন এভাবে রাখতে দেখিনি। ম্যাম কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, এভাবে কান্না করিস কেন? সামিয়া বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো কান্না করো কেন? কান্না থামাও। আম্মু। আরে পাগলি মেয়ে, বল না, কাঁদছিস কেন? সামিয়া সব বলল। আচ্ছা রুমে যা। ম্যাম রুমে চলে এলো। আমি বিছানায় শুয়েছিলাম। ম্যামকে দেখে উঠে পড়লাম। উঠে চলে আসতে যাব তখন ম্যাম বলল, কোথায় যাও? শুয়ে থাকো। জাহান্নামে যাবেন? এভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে। এবার কোথাও গেলে বোরখা পরে যাব। ভালো। রুম থেকে বের হয়ে বাইরে চলে এলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করে দুপুরে ফিরলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। ম্যাম আমার সামনে বসেছে। আমি খাচ্ছি আর ম্যাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় ভাবছে যে ছেলেকে তো এত কিছু বলি, কিছুই বলে না, আর আজ। সামিয়া এখন খেয়ে নাও, পরে অনেক দেখা সময় পাবে। ম্যাম লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে লাগলো। ভাবির কথা শুনে ভাবির দিকে তাকালাম। দেখে ভাবি মিটমিট করে হাসছে। হাতের ইশারায় বললাম, কি হয়েছে? কিছু না। বিকেলে রকিব বাইক নিয়ে এলো। বাইক গ্যারেজে রেখে বাসার ভিতরে এলো। আন্টি, ভাবি, তোমরা সবাই কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তখনই সামিয়া রুম থেকে নিচে নামছিল। রকিব তো অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব যে, কেমন আছো? আরে ম্যাম, আপনি এখানে? আর ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার উপর দিয়ে চলে গেল। এটা আমার ছোট ছেলে বউ। হ্যাঁ, কিন্তু সাকিব তো কিছু বলেনি। তোমাদের বলেনি? না, সাকিব এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। গিয়ে দেখো, হয়তো ছাদে আছে। রকিব ছাদে এলো। দেখে যে আমি ফুলের গাছে পানি দিচ্ছি আর মনের সুখে মোবাইলে গান শুনছি। রকিব আমার কাছে এসেই, ও মা গো, এ কে রে, এইভাবে মারলি? শালা ট্রিট দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়েছে? ও তুই? আবার কয়েকটা পিঠের উপরে পড়ে গেল। এই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করতেছে তো। ব্যথা দেওয়ার জন্য তো মারা? আরে আগে তো আমার কথা শোন। বল। ম্যাম এই সম্পর্ক মেনে নেয়নি, তাই তোদের কিছু বলি নাই। তোর কথা বুঝলাম না, খোলাসা করে বলতো। ছাদে আসার দরজা বন্ধ করে আয়, বাসার কেউ জেনে গেলে অনেক সমস্যা হবে। এবার বল।
তারপর রকিবকে সব বললাম, বিয়ে থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই কি করার আছে, ম্যামের মনে তো আমার জন্য জায়গা করার চেষ্টা করছে, আর যদি না পারি তাহলে তো ডিম আছে। চেষ্টা করো, ইনশাল্লাহ পারবি। চেষ্টা করতেছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু মাসুদের কি খবর? এমন জায়গায় মেরেছিস। মনে তো কোনোদিন বাবা হতে পারবে না, ওকে হাসপাতালে নিয়ে গেছে। ওর ব্যবস্থা ঠিকই করেছি, শালা ওর জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটি আসতে পারে না, সবসময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। হ্যাঁ ঠিক করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে না? ওর বাবা তো ওইখানের এমপি। এখনো কিছু হয়নি, তাহলে আর কিছু হবেও না। কে জানি। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম, আর চোখে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। এই ম্যামের আবার হলো কি, এইভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না। তাহলে কি আমার জন্য ম্যামের মনে কিছু ফিলিংস হচ্ছে? হবে হয়তো। পড়া শেষ করে বিছানার কাছে গেলাম বালিশ আর কাঁথা নিতে। কি তো অবাক, বালিশ একটা, কাঁথাও একখান। ম্যামের দিকে তাকালাম, দেখি মিটমিট করে হাসছে। আর একটা বালিশ কোথায়? নাই। নাই মানে? আমি কি ঘুমাবো না? তো কোথায়? বিছানায়। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আরো একটা বালিশ লাগবে। লাগবে না, তুমি বালিশ দিয়ে মাথা দিয়ে ঘুমাবা, আর আমি তোমার বুকে ঘুমাবো। পারবো না, আর একটা বালিশ এনে দেন। কেন? এমনি। আমি তো অনেক খুশি, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে ততটুকু না দিয়ে কি ছেড়ে দিব? আমি কি এতটাই ভালো মানুষ? আপনারাই বলেন। তুই ঘুমাবি না, তোর ঘাড় ঘুমাবে। হায় হায়, এতক্ষণ তো কত সুন্দর করে তুমি করে বলছিল, আর এখন তুই? এই ম্যাম বউয়ের মন বোঝা অনেক কঠিন। ম্যাম রেগে আমার সামনে উঠে এলো, আমি তো ভয় শেষ, না জানি এখন কি করে। এতক্ষণ চুপ ছিলাম বলে তোর সাহস বেড়ে গেছে, তাই না? ম্যামের দিকে তাকালাম। এইভাবে না তাকিয়ে ঘুমা, না হলে আরেকটা দিব। আর মার খেতে চাই না, শুয়ে যাই। মনে মনে শুয়ে পড়লাম। ম্যামও আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। বেশ ভালো লাগছে, মন চাইছে ইচ্ছে মতো কিস করি, নিজেকে কন্ট্রোল রাখলাম, কারণ একটু তো শিক্ষা দিতে হবে, তাই না? আপনারা কি বলেন? ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, শালা এতক্ষণে নিজেকে কন্ট্রোল করতে কঠিন হয়ে গেল। চুলের সুবাস মাতাল করে দিচ্ছে। সরি, মারতে চাইনি, কিন্তু তুমি এমন করছিলে তাই রাগ হয়েছিল। কোনো কথা বললাম না, চুপ। কথা বলছি না দেখে ম্যাম আমার দিকে তাকালো, দেখে যে আমি ঘুমিয়ে গেছি, তাই আর কিছু বলল না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে নিচেও ঘুমিয়ে গেল। সকালে মনে হলে কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তাই উঠে পড়লাম। সত্যি সত্যি কেউ দরজা ধাক্কা দিচ্ছে, খুব জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। ম্যামও উঠে গেছে। কে এইভাবে দরজা ধাক্কা দিচ্ছে? কেমন করে বলবো? উঠে ঠিকঠাক হয়ে দরজা খুলে দিলাম, দেখি পুলিশ। এই চল শ্বশুর বাড়ি, গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপি ছেলে গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। ম্যাম দৌড়ে এসে পুলিশের সামনে। আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই মাসুদ। এভাবে সবাই পুলিশকে অনেক বলতে লাগলো, কিন্তু পুলিশ অফিসার শুনলো না, সোজা আমাকে জিপে তুললো। সবকিছু আমার জন্য হয়েছে। ভাবি মা সামিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। বাঁধন, চল উকিলের কাছে যাই। কিছু দূর আসার পর বললাম, স্যার একটা মিনিট কথা বলার জন্য ফোনটা দিবেন। ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবে জেল থেকে বের হতে পারবি না। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বললাম নিজেকে সারানোর জন্য ফোন দিব? এই নে, যেখানে খুশি ফোন দে, কোনো লাভ হবে না। আমি পুলিশ অফিসারকে মুচকি হাসি উপহার দিলাম, তার ফোন নিয়ে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই ধরলো। স্যার, আমি সাকিব। স্যার, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কি করব আপনি বলেন? তোমাকে কিছু করতে হবে না, যে অফিসার তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ফোনটা দাও। স্যার, আপনার সাথে কথা বলবে। কে কথা বলবে? নিন, তাহলে বুঝতে পারবেন। দে। পুলিশ অফিসার ফোন নিয়ে কানে ধরলো। আমি কে চিনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? চাকরি বাঁচাতে চাইলে সাকিবকে এখনই ছেড়ে দাও। জি স্যার। জি স্যার। আমি শুধু মুস্কি মুস্কি হাসছি। ওকে ফোন দাও। জি। আমি ফোন নিয়ে কানের কাছে ধরলাম। জি স্যার, বলেন। তুমি আজকে আমার সাথে দেখা করো। জি। ফোন কেটে দিলাম। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে আছে। কি স্যার, আপনি যে বললেন আমাকে কেউ জেল থেকে বের করতে পারবে না? আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনি কে? ডিআইজি স্যারের সাথে আপনার কি সম্পর্ক? আমি এই জেলার এসপি। সাথে সাথে সবাই সেলুট দিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। ইটস ওকে, আপনি আপনার ডিউটি করেছেন। কিন্তু আপনি এভাবে কেন? এখনো আমার জয়েনের সময় হয়নি। ও, আপনার কাছে কিছু টাকা হবে? ডিআইজি স্যারের সাথে দেখা করতে যাব। আমি তো টাকা আনি নাই, আর এখন বাসায় যাব না। আর যদি আমার বাসা থেকে দেখা করতে আসে তাহলে এগুলোর কিছুই বলবেন না। কেন? আমার বউটাকে একটু শিক্ষা দিতে হবে, তাই। পুলিশ অফিসার আমার কথা শুনে হাসলো। স্যার, বইয়ের জ্বালা বড় জ্বালা,
সবাই একসাথে হেসে উঠলাম। তখন পাশ থেকে একজন কনস্টেবল বলল, স্যার আপনি খুব মিশুক, সবার সাথে মুহূর্তে মিশে যেতে পারেন, তাই? কিন্তু আপনাকে যদি আপনার বাসার লোক খুঁজে, তাদের কি বলবো? আরে ভাই, পুলিশ হলেন কেমন করে কিছু বলে চালিয়ে দিবেন? আপনি বলবেন অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন যেন ওই এমপি ও তার ছেলে কিছু না করতে পারে। জি। এবার গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে গেলাম, তারপর ডিআইজি স্যারের সাথে দেখা করতে এলাম। আস্তে আস্তে 8:30 বেজে গেল। ডিআইজি স্যারের বাসায় আসলাম। আমাকে এখানে দেখা করতে বলেছেন, আর স্যারের সাথে একটা অন্য সম্পর্ক আছে। এটা না হয় অজানায় থাক, বলতে পারেন এটাও আমার একটা পরিবার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? কতবার বলবো স্যার বলবো না? আলহামদুলিল্লাহ ভালো, মুখ থেকে বের হয়ে যাচ্ছে। আন্টি কোথায় দেখছি না তো? রান্নাঘরে রান্না করছে। ও আচ্ছা, কি জন্য ডাকলেন? তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলবো। জি বলেন। তোমার দলে একটা গ্যাং আছে যার মাদক থেকে খুন খারাপ এমনকি মেয়ে পাচার করছে, কিন্তু পুলিশ তাদের কোনো মতে ধরতে পারছে না। যদিও ওদের কোনো সমস্যাকে ধরছে না, কিন্তু ওদের লিডারকে বলছে না। এই কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে। আমার বিশ্বাস তুমি পারবে। বুঝলাম, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো। এই কেসে যেই শামিল থাক, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে আমাকে কোনো জবাবদেহি করতে না হয়। কিন্তু তোমার বিরুদ্ধে সব প্রমাণ থাকতে হবে। ওকে। তো তুমি কখন থেকে কাজ শুরু করবে? আজ এখন থেকে যদি আপনি কেসের ফাইলগুলো দেন। তোমার তো জয়েন হতে দেরি আছে। কোনো সমস্যা নাই। ওকে বসো, আমি নিয়ে আসছি। ওকে, আমি বসে আছি। একটু পর স্যার ফাইলগুলো নিয়ে এলো। এই নাও। আমি কিন্তু এখন 1 সপ্তাহ থাকবো, বাসায় যাব না। ওকে ওকে, তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো। বৌমার সাথে ঝগড়া করেছো বুঝি? স্যারের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। আপনি কিভাবে জানলেন আমার বিয়ে হয়েছে? আমরা পুলিশ, সবকিছুর খবর রাখতে হয়। আরো জানি তুমি তোমার ম্যামকে বিয়ে করেছো। তো শাসন কেমন করে? দূর, আপনি বসে থাকেন। আমি রান্নাঘরে গেলাম। স্যার হাসতে লাগলো। গিয়ে দেখি আন্টি আর ভাবি রান্না করছে। আন্টি, কি রান্না করতেছো? আমার কথা শুনে আন্টি আর ভাবি তাকালো। সাকিব যে কখন আসলে? এই তো ভাবি কিছুক্ষণ আগে। তোমার সবাই কেমন আছো? ভালো। বাসার সবাই কেমন আছে? আল্লাহর রহমতে ভালো। কি রান্না করতেছো? বিরিয়ানি। মারুফা খেতে চাইলো, আজ তোকে যেতে দিচ্ছি না। আমি তো যাব না, 1 সপ্তাহ এখানে থাকবো। সত্যি খুশি? ভাবি, মারুফা কোথায় আছে আর মোশাররফ ভাইয়া কোথায় গেছে? আমি সাদে গেলাম, গিয়ে দেখি পিচ্চি খেলতেছে। গিয়ে, এই পিচ্চি কি করিস? আমার কথা শুনে আমার দিকে তাকালো, দেখে আমার কাছে দৌড়ে এলো। চাচ্চু, কখন এলে? এই তো সকালে। কেমন আছে আমার পিচ্চি? ভালো, কিন্তু তুমি খুব পচা। কেন কেন? তুমি এখানে আসো না। ও তাই? তোমার না ক্লাস আছে? থাকে। এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবা, বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। সত্যি? খুশিতে মারুফা একটা পাপ্পি দিল। একটু পরে চাচা ভাতিজি মিলে নিচে এলাম। আমাকে পেয়ে তো মারুফা অনেক খুশি, কারণ আমরা সাথে এখন ঘুরতে পারবে। এখন তোমাকে পেয়েছে, সবকিছু বাদ। কিছু বাদ হবে না ভাবি। খেতে বস। আঙ্কেল কোথায়? ও, কি যেন কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানেও আমাকে সবাই ভালোবাসে। মারুফা, তুমি রেডি হও, আজ তোমাকে স্কুলে নিয়ে আসবো। সত্যি? পাগল মেয়ে। সাকিব, তুমি কি কেমন জাদু করেছো যে তোকে পেলে মারুফা আমাকেও ভুলে যায়? ভালোবাসা আর আদর, বুঝলা? আমি কি কম ভালোবাসি? না, তবে একটু ধমক দাও, এতেই ভয় পায়। কিন্তু আমি কিছু করি না, আদর করি বলি এমনটা করতে হয় না, ব্যাস। এতে আদর করা হলো আর বারণও করা হলো। বুঝলাম, কিন্তু দুষ্টুমিটা বেড়ে যায়, তখন তো ধমক দিতেই হয়। তখনই। চাচু চলো। চলো। আন্টি আর ভাবিকে বলে মারুফাকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, কারণ বাসা থেকে স্কুল মাত্র 10 মিনিটের রাস্তা। চাচু, চকলেট খাবো। আচ্ছা চলো। দোকানের কাছে গিয়ে বললাম, এই মামা 5টি চকলেট নেন তো। এই নিন। চকলেটের দাম দিয়ে আবার হাঁটতে লাগলাম। মারুফা চকলেট খাচ্ছে আর আমি ওকে নিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর স্কুলে রেখে চলে এলাম বাসায়। এসে ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। দেখতে পাবেন মারুফার স্কুল ছুটির সময় হয়ে গেল, তাই ওকে আনতে গেলাম। বিকেলে মারুফাকে নিয়ে ঘুরতে গেলাম। পাশে নদী আছে, সেখানে গেলাম। ওখানে ঘোরাঘুরি করতে লাগলাম। চাচু, ফুচকা খাবো। চলো। এভাবে ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবে 5 দিন পার হয়ে গেল। বাসার সবার কথা মনে পড়তেছে, কে জানি তাদের এখন কি অবস্থা। আমার ম্যাম বউ কি করতেছে কে জানি, হয়তো আমি না থাকায় অনেক ভালো আছে। রাতে ছাদে বসে আমি আর
কেসের ব্যাপারে ভাবছি। আমি দূর থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি, ওই দিক থেকে পুলিশ অফিসারের কাছে বিভিন্ন সাহায্য নিচ্ছে, বাসায় খবরও নিচ্ছি। তখনই ফোন বেজে উঠল, দেখে পুলিশ অফিসারের ফোন। এখন একটা ফোন নিয়েছি, আমি কিনি নাই, আঙ্কেলই কিনে দিয়েছে। হ্যালো স্যার। বলো। আপনার স্ত্রী তো এখানে বসে কান্নাকাটি করছে, বলছে কোথায় রেখেছেন আমার স্বামীকে। ও, আর কিছুদিন কাটতে দেন, তারপরে আসবো। ও স্যার, আপনাকে কিছু পিক দিচ্ছি, তা দেখে হয়তো আপনি একটু অবাক হবেন না। পাঠান দেখি। কিছুক্ষণ পর পিকগুলো এলো। আমি তো দেখেই অবাক। দেখি আমাদের জেলার এমপির ছেলে আর পাশে আর একটা লোক। লোকটার মুখ দেখা যাচ্ছে না, আর কিছু ভয়ানক মাস্তানের সাথে গল্প করতেছে। ওই মাস্তানগুলোর নাম অনেক কেসে আছে, কিন্তু উপযুক্ত প্রমাণের কারণে পুলিশ কিছুই করতে পারতেছে না। পুলিশ অফিসারকে আবার ফোন দিলাম। জি স্যার, বলেন। এমপির সেলের পুরো ব্যাকগ্রাউন্ড বের করে কোথায় কি করে, কার কার সাথে মিশে, ওই মাস্তানদের সাথে ওর কি সম্পর্ক, আর যার মুখ দেখা যাচ্ছে না সেইটাকে। জানি না স্যার, আমিও বুঝতে পারছি না কে ওটা। আমার তো এমপির মতো মনে হচ্ছে। হতে পারে। আপনি বরং এমপির সেলের সম্পর্কে জানেন, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি ওইটা কে ছিল। জি স্যার, আমি তো নতুন পুরানো ফাইলগুলো দেখে আর এমপির সেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ওকে। সাত থেকে নেমে ডিআইজি স্যারের রুমের সামনে এলাম। স্যার, ভিতরে আসবো? এসো। বলো। স্যারকে পিক দেখিয়ে বললাম, এই দেখেন। ওকে, তো ওদের সাথে দেখে অ্যারেস্ট করতে পারো না? আমি ওকে অ্যারেস্ট করব না, ওকে সোজা উপরে পাঠিয়ে দিব। কি বলেছিলাম মনে আছে? ভালো করে, কিন্তু ওর পাশে থাকা লোকটাকে চিনতে পারতেছি না। খোঁজ নিতে থাকো, পেয়ে যাবে। পরের দিন রাতে কিছু মেইল আসলো। আমি তো দেখে টাসকি। এমপির ছেলের সম্পর্কে এতগুলা কেস, খুন, ধর্ষণ, জমি দখল ইত্যাদি। শালার এমপি সব টাকা দিয়ে আর ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করে ওর ছেলেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এবার ছাড়বো না। পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো, কিন্তু পিচ্ছি লাগালো ঝামেলা। চাচু তুমি যেও না। না আম্মু, অন্য আর একদিন আসবো, আজ যেতেই হবে। তুমি যেও না। আরে বললাম তো আরেকদিন আসবো। মারুফার চোখের পানি মুছতে মুছতে বললাম, এখন কান্না বন্ধ করো, তুমি না লক্ষ্মী মেয়ে, আর লক্ষ্মী মেয়েরা কি কাঁদে? কোনো মতে বুঝিয়ে রেখে আসলাম। এখন সোজা পুলিশ স্টেশন যাব। আস্তে আস্তে 9টা বেজে গেল। পুলিশ স্টেশনে চলে এলাম। আমাকে দেখে সবাই সেলুট দিল। এখন মাসুদ কোথায় আছে? স্যার, ভার্সিটিতে আছে। চলো, আর দেরি করা ঠিক হবে না। জি। আমি বাইক নিয়ে যাচ্ছি, তোমরা গাড়িতে এসো। পুলিশ জি স্যার। স্টেশনে এসে ভার্সিটির রাস্তা আধা ঘন্টা মতো। ভার্সিটি এলাম, এসে তো অবাক, দেখি সব স্টুডেন্ট গোল করে ঘিরে কি যেন দেখছে। বাইক রেখে ভিতরে কি হচ্ছে দেখার চেষ্টা করলাম। দেখেই তো মাথায় রক্ত উঠে গেল। দেখি সামিয়ার বোরখা ছিঁড়ে দিয়েছে, আর মাসুদ বোরখা ধরে টানছে আর বলতেছে, কোথায় তোর স্বামী? ডাক দেখি তোকে কে বাঁচায়। তোর এমন সর্বনাশ করবো যে এই মুখ আর সমাজে আর দেখাতে পারবি না। সামিয়া শুধু কান্না করতেছে আর বলছে, প্লিজ এমনটা করো না। ভয়ে কেউ কিছু বলতে পারছে না। আমার মাথায় তো রক্ত টকবক করে ফুটতেছে। ভিতরে গিয়ে পিস্তলটা বের করেই দিলাম মাসুদের হাতে গুলি করে। হাতে গুলি লাগায় সামিয়াকে ছেড়ে দিল। সামিয়া আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই? আমি। দেখি তোকে আজ কি বাঁচাই। এই তোরা কি দেখছিস? মার শালাকে। পরিস্থিতি খারাপ বুঝে সবাই সরে গেল। জান্নাতি, তুই তোর ম্যামকে নিয়ে যা। জান্নাতি সামিয়াকে নিয়ে চলে গেল। আমার টিমটাও সাথে দিল। একটাকে উপরে পাঠিয়ে দিলাম। শুধু মাসুদ আর একটা ওর ডান হাত মেহেদিকে বাঁচিয়ে রাখলাম, যেন ওদের মাথা কে জানতে পারি। মেহেদির মারার মতো অবস্থা। মাসুদ পিস্তল বের করে আমার দিকে গুলি ছুড়ল, এসে আমার ডান কাঁধে লাগলো। আমিও দিলাম 3টা। মাসুদ ওখানে শেষ। আমি আর থামতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। তখন মাহমুদ মানে পুলিশ অফিসারটা আমাকে ধরে নিল। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আপনি এদের সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যারা বেঁচে থাকবে তাদের সাথে কাউকে দেখা করতে দিবেন না, এমনকি অপরিচিত মানুষকে তাদের সাথে দেখা করতে দিবেন না। জি স্যার। তখনই সামিয়া মাহমুদকে সরিয়ে দিয়ে বলল, আপনি সরেন। আমাকে ধরে কাঁদতে লাগলো। প্রচুর ব্যথা করছে, আর সহ্য করতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি ম্যাম আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি বাম হাত দিয়ে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার ম্যাম বউটার মুখের দিকে লক্ষ্য করলাম, দেখি অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। একটা কালো রঙের শাড়ি পরে আছে, তখনও ছিল। মাসুদ শুধু বোরকা আর হিজাবটাই ছিঁড়ে দিয়েছিল। আমার হাতের স্পর্শ পেয়ে সামিয়ার ঘুম ভেঙে গেল। কোনো কথা না বলে পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি শুধু ম্যামের কাণ্ড দেখছি। এতদিন কোথায় ছিলে? জানো কত কষ্ট হয়েছে আমার? ও এমজি, কেন কষ্ট হয়েছে? আর কষ্ট তো হবার কথা না, আমাকে তো আপনি ভালোই বাসেন না। আর কি যেন বলেছিলেন? ও হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিবেন। সো
এখানে আপনার কোনো কষ্ট পাওয়ার কথাই না। আমার কথা শুনে ম্যাম চুপ হয়ে গেছে। কি হলো, কথা বলেন। কোনো কথা না বলে আমার ঠোঁটের সাথে দিল ঠোঁট লাগিয়ে। কি শান্তি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমার তো দম যায় যায় অবস্থা। আপনি এইভাবে এই পিচ্চির উপর নির্যাতন করতে পারেন না। আমি তো আপনার কেউ হই না। আবার অ্যাটাক হলো আমার ঠোঁটের উপর। যেভাবে কিস করছে মনে হয় ছিঁড়েই ফেলবে। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, মেরে ফেলবেন নাকি? ম্যাম তো কাঁদতে লাগলো। কিছুই বুঝলাম না। এইভাবে কেন কান্না করতে লাগলো? এইভাবে কান্না করেন কেন? মরার কথা বললা কেন? ও এমসি, এত ভালোবাসা কখন থেকে এলো? কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, তোকে বিয়ের আগে থেকে ভালোবাসি। যখন তুই প্রপোজ করেছিলি তখন খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিত না, তাই ওরকম করেছিলাম। কিন্তু মন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। সব স্বপ্ন চুরমার হয়ে ভেঙে গেল। নিজের অজান্তে চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লেগেছিল। যখন তোকে বাসের ঘরে দেখলাম যে তুই আর তোর সাথে আমার বিয়ে হয়েছে, তখন যে কত খুশি হয়েছিলাম বলার বাইরে। মনে হচ্ছিল আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। কিন্তু তোর উপর খুব অভিমান হয়েছিল, তাই বাসের ঘরে অমন করেছিলাম। তার জন্য সরি। আমি তো ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছি। আমি হাঁ করে আছি দেখে ঠোঁটে একটা পাপ্পি দিল। মুখটা বন্ধ করে নিলাম। বাহ, আমার বউ তো বেশ রোমান্টিক। যাক, ভালোই হয়েছে। এভাবে হাঁ করে আছো কেন? আপনার কথা শুনে। যা সত্যি তাই বললাম। আমি তোমাকে না অনেক ভালোবাসি। জানো, এই কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছে। তোমাকে না অনেক মিস করছি। একটা রাতও দুটি চোখের পাতা এক করতে পারিনি, শুধু কান্না করেছি। কিন্তু আমি তো আর আপনাকে ভালোবাসি না, অন্য একজনকে ভালোবাসি। তার নাম অধরা জাহান প্রভা। রাগানোর জন্য বললাম, আর দেখি কেমন রিয়াক্ট করে। কি বললি কুত্তা? তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারিস না? বলে কান্না শুরু করে দিল। কান্না করেন কেন? আর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে ম্যাম কেমন করে তাকাচ্ছে আর ওইদিকে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। তোকে যদি না পাই তাহলে আমি এখনই হাসপাতালের জানালা দিয়ে ছাপ দিব। বলেই উঠে গেল। আমি হাত ধরে টান দিলাম। টান দিতেই আমার উপর পড়ে গেল। গুলি লাগা জায়গায় একটু ব্যথা পেলাম। বাম হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তো আমার ম্যাম বউটাকে ভালোবাসি, আর আপনার কিছু হয়ে গেলে আমি তো মরেই যাব। ম্যাম আমার মুখে হাত দিয়ে বলল, তুই আর এমন কথা বলবা না। বলবো না। তাহলে অধরা জাহান প্রভাকে? চোখ মুছে দিতে দিতে বললাম, এটা কার নাম বলেন তো? জানি না। মনে করেন। কিছুক্ষণ পর বলল, ও, এটা তো আমারই আরেক নাম। আমি কি আমার রাখি ম্যাম বউকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারি? আমাকে কখনো ছেড়ে যাবা না তো? যাবো তো। মৃত্যু বলতে যাব তখনই। বলতে পারলাম না। ম্যাম ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। চোখ মুছিয়ে দিতে দিতে বললাম, কাঁদেন কেন? তুই শুধু মরার কথা বলিস কেন? বাব্বা, বউ তো দেখি আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে আপনি করে কেন বলছো? ওকে, তুমি করেই বলবো, কিন্তু তুমি কেন তুই করে বলছো? ওকে, আমিও শুধু তুমি করেই বলবো, কিন্তু যখন রাগ উঠবে তখন তুই খুব বের হয়ে যায়। এখন কত বাজে? রাত 1টা। ও, অনেক রাত হয়েছে। সেহেতু তুমি আমার বাম পাশে শুয়ে পড়ো। কিন্তু বালিশ কোথায়? আমার ম্যাম বউয়ের জন্য আমার বুকটাই যথেষ্ট। তোমার খিদে পাইনি? পেয়েছিল, কিন্তু এখন আর নেই। কেন? আমার যে মিষ্টি খাইছি তাতেই পেট ভরে গেছে। তাই? কিন্তু এখানে আরো খেতে মন চাচ্ছে। দাঁড়াও। শান্তি শান্তি। 5 মিনিট পর ছেড়ে দিল। হয়েছে না আরো লাগবে? আজকের মতো আর লাগবে না। আমার বউ তো অনেক রোমান্টিক। একটু একটু। আমি এখন আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। তুমি আজ ভার্সিটি কি করতে গিয়েছিলে? এই কয়েকদিন তো যাও নাই। তুমি কিভাবে জানলা যে এই কয়েকদিন ভার্সিটি যাইনি, আজ প্রথম গেছি? আমার কাছে সব খবর ছিল। কখন কি করো? তুমি এতদিন কোথায় ছিলে আর কিভাবে জানো? এক আঙ্কেলের বাসায় ছিলাম। ও, আজ যদি তুমি না যেতে তাহলে কি যে হতো? বলে কাঁদতে লাগলো। আরে পাগলে, কাঁদো কেন? কিছুই তো হয়নি। আর আমি থাকতে আমার সিনিয়র বউয়ের কিছু হতে দিব না ইনশাল্লাহ। কিন্তু কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন কোনো প্রশ্ন না। এখন চুপ করে ঘুমাও, আমার অনেক ঘুম আসছে। ঘুমিয়ে পড়লাম। মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভেঙে গেল। সামিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমি মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি। কি মায়াবী লাগছে, মনে হচ্ছে একটা নিষ্পাপ শিশু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি মাথায় বিলি কাটতে লাগলাম। তারপর কপাল একটা চুমু দিয়ে বুক থেকে মাথাটা আস্তে করে সরিয়ে দিয়ে উজু করতে গেলাম। উজু করে এসে নামাজ আদায় করলাম। এখনও সামিয়া ঘুমোচ্ছে। পাশে থাকা চেয়ারটা টেনে সামিয়ার দিকে তাকাতে লাগলাম।
আহ, এখন মুখটা কতটা শুকিয়ে গেছে, কিন্তু দেখতে এখনো অনেক সুন্দর লাগছে। মায়াবী চোখ, ওই চোখ দেখে তো প্রথম ক্রাশ খেয়েছিলাম। এটা আপনাদের বলে নাই? মনে চাচ্ছে এভাবে সারাটা জীবন তাকিয়ে থাকি। তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, আমি তো অন্য জগতে হারিয়ে গেছি। কারো ধাক্কায় বাস্তবে ফিরলাম। এভাবে কি দেখছো? তোমাকে। এর আগে আমাকে দেখোনি বুঝি? দেখেছি, কিন্তু আজ না, তোমাকে অন্যরকম মায়াবী লাগছে। যা লাগছে আমার লজ্জা করে না? তোমার লজ্জাও আছে নাকটা ধরে নাড়তে নাড়তে। কিন্তু তুমি ওখানে বসে কি করছো আর উঠলা কখন? একটু আগেই উঠে নামাজ আদায় করলাম, তার আমার বউয়ের চাঁদ মাখা মুখটা দেখতে বসলাম। তোমার সমস্যা না হলে আমাকে ডাকতে পারলা না? না, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাক দেই নাই। তুমি নামাজ পড়বা না? সমস্যা আছে। এসো ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়লাম। সামিয়া আবার আমার বুকে মাথা রাখলো। আমার না খেতে ইচ্ছা করছে না। কি খেতে ইচ্ছা করতেছে? ওটা। কোনটা? বুঝতে পারলাম বউ আমার কি খেতে চাচ্ছে, তাও না বোঝার ফান করলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজন মিলে হাঁপাতে লাগলাম। সামিয়া হাঁপাতে হাঁপাতে বলল, এইটা। ও, এবার বলো, তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কেমন করে? আর এতদিন কোথায় ছিলে? আর গতকাল তুমি পিস্তল পেলে কোথায়? আর পুলিশও তোমার সাথে সাথ দিল? একে একে উত্তর দেই। আমি এই জেলার এসপি, এটা কেউ জানে না, এমনকি বাসার কেয়ারটেকার জানেন। সেটা বুঝলাম, তো তোমাকে ধরে নিয়ে গেল কেন? তারও জানতো না। আর এতদিন আমার জয়েন হওয়ার সময় হয়নি, গতকাল হয়েছে, তাই আমাকে ধরে রাখতে পারেনি। ও, তাহলে এতদিন ছিলা কোথায়? ডিআইসি আঙ্কেলের বাসায় ছিলাম, আর তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য আরো ছিলাম। কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, আমাকে কষ্ট দেওয়া, তোকে আজ মেরেই ফেলবো। ব্যথা করতেছে তো। মারতে মারতে আঘাত করা জায়গায় একটা দিয়েছে। ওহ মা গো, রক্ত বের হয়ে গেল। রক্ত কোথা থেকে আসলো? তুমি তো আমার আঘাত করা জায়গায় মারলা। সামিয়ার চোখে পানি। সরি, বুঝতে পারিনি। উঠে বাইরে নার্স চিৎকার করতে করতে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে আসলো। সামিয়া তো কেঁদেই যাচ্ছে। এটা কেমন করে হলো? একটু উঠতে গিয়ে আঘাত লাগলো। সামিয়ার দিকে তাকিয়ে বুঝলাম পাগলিটা এখনো কাঁদছে। ডাক্তার রক্ত পরিষ্কার করতে করতে বলল, একটু দেখে শুনে কাজ করেন। ম্যাম, আপনি কাঁদছেন কেন? আর একটু দেখে শুনে রাখেন। ডাক্তার পরিষ্কার করে চলে গেল। সামিয়া আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি, বুঝতে পারিনি। চোখের পানি মুছতে মুছতে বললাম, আরে কাঁদছো কেন? তেমন কিছু হতে হয়নি। আর তোমাকে কাঁদতে না দেখতে অনেক সুন্দর লাগে। আমার জন্য এমনটা হলো? তুমি তো জেনে বুঝে মারো নাই, কান্না থামাও। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সূর্য মামা উঠে গেছে। মা, ভাবি, ভাইয়া, আব্বা এলো। মা আমার মাথার কাছে বসলো। মা, কেমন আছো? সবাই একসাথে বললো, ভালো। এতদিন কোথায় ছিলি? চুপ হয়ে গেলাম। আসলেই তো, এতদিন কোথায় ছিলি? ও, তোমরা থামো তো। তখনই মাহমুদ এসে স্যালুট দিয়ে বলল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। স্যার, ওই মেয়েদের জ্ঞান ফিরেছে, ওকে কি করব? ওকে এমন জায়গায় রাখো যেন তুমি আর আমি ছাড়া কেউ না জানতে পারে। আমাদের কথা শুনে তো মা, আব্বা, ভাইয়া, ভাবি একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার পুলিশ অফিসারের দিকে তাকাচ্ছে। ওকে স্যার। এই, আপনার কি মাথা ঠিক আছে? স্যার, স্যার কি বলছেন? মাহমুদ আমার দিকে তাকালো। আমি চলে যেতে বললাম। মাহমুদ চলে যেতে লাগলো। তখন ভাইয়া বলল, এই অফিসার, আপনার মাথা ঠিক আছে তো? সেদিন ধরে নিয়ে গেলেন, তারপর কোথায় রেখেছিলেন বলেননি। তারপর গতকাল আপনাদের সাথে ওই এমপির ছেলের সাথে মারামারি হলো, আমার ভাইকে গুলিও লাগলো। তারপর আজ এসে সেলুট দিচ্ছেন, আবার স্যারও বলতেছেন। এসবের মানে কি? আমি বলছি। সবাই সামিয়ার দিকে তাকালো। আম্মু, আপনাদের ছেলে এই জেলার এসপি। আমি আর কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। সবাই একসাথে বলল, হ্যাঁ? সামিয়া, তুমি কি বলছো? ভাবি, আপনি আপনাদের আদরের দেবরকে বলেন। কিরে সাকিব, বৌমা যেটা বললো সেটা কি সত্যি? আমি মিটমিট করে হাসছি। এভাবে হাসছো কেন? কিন্তু কিভাবে? মা বল। বুঝলাম, তুই পড়ার নাম করে বাহিরে ছিলি, তখন এটা হয়েছে। তাহলে এতদিন বলিসনি কেন? তোমাদের সারপ্রাইজ দিব বলে নাই। বিসিএস না দিলে তো এই চাকরি পাওয়ার কথা না। কিন্তু ওই ডিআইজি আঙ্কেলের কথা মনে আছে যে আমাদের বাসায় এসেছিল? আছে তো। আমাদের ফোন করিস নাই কেন? তোর জন্য কত চিন্তা হচ্ছিল জানিস? এতদিন কেউ ভালোভাবে খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি। তার জন্য সরি, আর একটা কাজের জন্য কিছু করতে পারিনি। ঠিক আছে, এখন খেয়ে নে। সামিয়া, তুমিও। শাকিব, তুমি তো খেতে পারবে না, তাই সামিয়া তুমি খাইয়ে দাও।
সবাই চলো, ওদের একা ছাড়া যাক। সবাই চলে গেল। যাবার সময় দরজাটা লাগিয়ে দিল। হেলান দিয়ে বসেছিলাম, ম্যাম আমার কাছে খাবারের প্লেটটা নিয়ে বসলো। হা করো। হা করে খাবার মুখে নিলাম, খাচ্ছি আর চেয়ে চেয়ে দেখতেছি। এইভাবে কি দেখছো? তোমাকে। এভাবে দেখার কি আছে? আছে আছে, অনেক কিছু আছে, তুমিও খাও। খেতে লাগলাম। তখন সামিয়ার ঠোঁটের ক্যানে একটু ভাত লেগে আছে, ওটার দিকে তাকিয়ে আছে। তখন এভাবে আমার ঠোঁটের দিকে কেন তাকিয়ে আছে? ধুট, ঠোঁট কোথায়? ওটা তো কাশ্মীরি আপেল। শুধু আজাইরা কথাবার্তা। কখন যে কামড় দিয়ে কামড়ে ছিঁড়ে খাবো। নাও। আমি দুষ্টুমি করে দিলাম আলতো করে কামড়। আহা, কুত্তা, ব্যথা করতেছে না? তুমি তো বললা। তাই বলে সত্যি সত্যি কামড় দিবা? হুম। হয়েছে হয়েছে, আমারও সময় আসবে। কি করবা? সময় হলে দেখতে পারবা। আর এই নাও, এই ওষুধগুলো খেয়ে নাও। ও কি তিতা, ওয়াক্থু। ওয়েট, মিষ্টি করানোর ব্যবস্থা করছি। এমন মিষ্টি পেলে তো এর চেয়ে 10 গুণ তিতা খেতে রাজি। তাই? পাগল কোথাকার। বলেই সবাইকে ডাকতে চলে গেল। সবাই এলো। এখন দেখি বন্ধুরাও আছে, এমনকি শ্বশুর শাশুড়ি শালিকা সবাই আছে। সবার সামনে টুকটাক কথা বললাম। পরদিন রিলিজ নিয়ে বাসায় চলে এলাম। রুমে শুয়ে আছি, তখন রকিব এলো। কিরে, এখন তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, তোর? ভালো। ম্যাম কোথায়? দেখছি না তো। আছে কোথায়? তোর বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুই এতদিন কোথায় ছিলি? ও, তোকে কত জেলে খুঁজেছি তার ঠিক নেই। তাই? রাইমার খবর কি? আর বলিস না, শুধু প্যারা দেয়। রাতে বউ আমার খাবার নিয়ে আসলো, আমার সামনে বসে। নাও, হা করো। আমাকে খাইয়ে দিল আর নিজেও খেলো। তারপর ওষুধ খেলাম। এগুলো রাইখা আসি। যাও। বউ আমার চলে গেল। আজ নীল শাড়ি পরেছে, দেখে পরি মনে হচ্ছে কোনো অপসই স্বর্গ থেকে পালিয়ে এসে আমার কাছে ধরা দিয়েছে। এটা বেশি বলে ফেললাম। সামিয়া রুমে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজতে লাগলো। এখন সে যে কি করবা? তুমি দেখবা। সাজার কোনো প্রয়োজন নেই, তুমি এমনি অনেক সুন্দর। তাই নাকি? ম্যাম। দাঁড়াও, শুধু লিপস্টিকটা দেই। লিপস্টিক কেন দিবা? তোমাকে খাওয়াবো তাই। ম্যাম আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এই শুনো না, আমার না একটা জিনিস চাই, দিবা? আমার না বলতে লজ্জা করছে। লজ্জা যেহেতু করছে তাহলে বলতে হবে না। না তো বলে ফেলো। আমার না টেবি চাই। ওকে দিবনে, সুস্থ হয়ে নেই তখন বাজারে গিয়ে নিয়ে আসবো। ধর। রাগো কেন? বললাম তো এনে দিব। আমার লাগবে না বেবি। কিন্তু আমি তো দিব। লাগবে না। থুতনিটা ধরে উপর দিকে তুলে বউচা আমার বুঝি অভিমান করেছে। না। ও তাই নাকি? আচ্ছা দিবনে, আর একটু সুস্থ হয়ে নেই। তোমার বুকে এত চুল কেন? উপরওয়ালা জানে কেন এত চুল দিয়েছে। ওকে এখন ঘুমাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আজ পুলিশ স্টেশনে যাব। সামান্য কাঁধে গুলি লাগায় যদি এমন করে শুয়ে থাকলে চলবে না। বউ আমার এখনো ঘুমোচ্ছে। ঠোঁট দুটো দেখে লোভ সামলাতে পারলাম না, দিলাম ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে। সামিয়াও রেসপন্স করছে, তার মানে জেগে আছে। ছেড়ে দিলাম। তুমি জেগে আছো? কিন্তু ছাড়লা কেন? এমনি। এবার সামিয়া কিস করতে লাগলাম। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। একসময় সুখের রাজ্যে পাড়ি জমালাম। সকালের ব্যায়ামটাও হয়ে গেল। চলো দুজন মিলে একসাথে গোসল করি। হবে না। ওকে বলেই কোলে তুলে নিলাম। ফরজ কাজ করার পর বউয়ের সাথে গোসল করব বলে রুমের সাথে অ্যাটাচড বাথরুম বানিয়ে নিয়েছি। তুমি তো ব্যথা পাবে। কিসের ব্যথা? কোনো ব্যথা পাবো না। আমার না আরেকবার ইচ্ছা করছে। তাই? আমি কি আমার সিনিয়র বউয়ের ইচ্ছে না পূরণ করতে পারি? আরেক রাউন্ড চললো। তারপর দুজন একসাথে ফ্রেশ হয়ে এলাম। রুমে বসে আছি, তখন কেউ চাচ্চু চাচ্চু বলে ডাকছে। অনেক অবাক হলাম। আমার তো এখনো ভাতিজি বা ভাতিজি হয়নি। তোমাকে এভাবে চাচু চাচু বলে কে ডাকছে? আমি কেমন করে বলবো? দাঁড়াও দেখি কে আছে। তুমি বসো, আমি দেখছি। সামিয়া উঠে গেল। খুলে দেখি একটা পিচ্চি মেয়ে আর একটা মহিলা। তুমি তাহলে সামিয়া? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। তুমি চিনবে না। সাকিব কোথায়? বিছানায়। এর মধ্যে মারুফা আমার কোলে এসে বসে আছে। কখন আসলাম মামুনি? এই মাত্র এসেই তোমার কাছে। তোমার আম্মু কোথায়? এই তো আমি। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার এমন অবস্থা তো আমাদের জানাওনি কেন? আসলে ভাবি। হয়েছে, আর মাথা চুলকাতে হবে না। মারুফা তো এসেই তোমার কাছে টানতে টানতে নিয়ে এলো। ও আঙ্কেল আন্টি ভাইয়া কোথায়? নিচে বসে আছে। সামিয়া, আমি এই ভাবিদের বাসায় এই কয়েকদিন ছিলাম। ও ভাবি, আপনার বাচ্চাটা অনেক কিউট, দেখতে আপনার মতো হয়েছে।
মামনি আমার কাছে আসো তো। না, যাব না। আমি ওর মা হয়েও সাকিবের কোল থেকে নিতে পারি না। আর মারফা তো তোমাকে আজ প্রথম দেখছে। আমি যতক্ষণ না যেতে বলবো ততক্ষণ কেউ নিতে পারবে না। আমি পারবো। চেষ্টা করো। মামনি আমার কাছে এসো, তোমায় অনেক চকলেট, আইসক্রিম, ফুচকা কিনে দিব। না, যাব না। চাচ্চু কিনে দেবে। তোমাকে ঘুরতে নিয়ে যাব। চাচ্চু নিয়ে যাবে? যাই বলে তাতেই বলে চাচ্চু নিয়ে যাবে, চাচ্চু খাওয়াবে, আর সামিয়াও হাঁপিয়ে গেছে। বোন, তুমি যতই চেষ্টা করো কিন্তু পারবে না। সেটাই তো দেখছি। মামুনি সাইলেন্সার লাগিয়ে নাও। জি। তারপর ওরা 5 জন ছিল, ওদের শেষ করলাম। এই তোমরা এদেরকে একটু দূরে সরাও। সবাই মিলে পুরো বাড়িটা ঘিরে ধরলাম। এসপি ব্যাটা বুঝতে পারেনি যে আমরা তাদের ঘিরে নিয়েছি। একটা ছোট জানালা আছে, সেটা দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরে কি হচ্ছে। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। এখানে তো অনেক মেয়ে আছে। একজন সামিয়ার কাপড় ধরে টানতেছে, মাথায় রক্ত উঠে গেছে, রাগে দাঁতগুলো কটমট কটমট করছে। আর সহ্য হলো না, দরজায় লাথি দিয়ে ভিতরে গেলাম। ওদের মধ্যে অনেকেই আমার দিকে পিস্তল তাক করলো। সামিয়া কাঁদছে, যা আমার কাছে একটুও ভালো লাগছে না। এই তোরা থাম, ওর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে। একজন আমার কাছ থেকে পিস্তল নিয়ে নিল। আর ও তো আমার শিকার, আর তুই যখন এসে পড়েছিস তোকে তো উপর পাঠাবো। তো তোর সাথে আমাদের মতো নেতাদের পা চাটা গোলামগুলোকে নিয়ে আসিসনি? ওর কত শুনে রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। তোদের 15 জনের জন্য আমি একাই যথেষ্ট, ওদের কোনো প্রয়োজন নাই, তাই ওদের আনি নাই। বস, এ শালার দেখছি এখনো তেজ কমেনি। বুঝতে পারছিস না এই বয়সে একটু রক্ত গরম হয়ে থাকে? ওর সেম অবস্থা। প্লিজ ওর কিছু করিও না, যা করার আমার সাথে করো। তোরা দেখছিস ওর স্বামীর জন্য কি দরদ? বস, ওরা কি করব? তোরা সবাই ওকে খুবলে খুবলে খা ওর স্বামীর সামনে। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওর স্ত্রীর রেপ হওয়া। সবাই হাসতে লাগলো, ওরা এগিয়ে যেতে লাগলো। সামিয়া কান্না করছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে দেখতেছে। বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। নিমেষেই সবাই শেষ, শুধু এমপি বেঁচে আছে। এখন থেকে কে বাঁচাবে বল? এমপি কোনো কথাই বলছে না, মনে হয় শোকের মধ্যে আছে। আর শখ খাবে না কেন? এত তাড়াতাড়ি কিছু হবে বুঝতে পারেনি বেচারা। গিয়ে সামিয়ার বাঁধন খুলে দিলাম। একে একে বাকি মেয়েদের হাত পায়ের মুক্ত খুলে দিলাম। তারপর এমপির সামনে একটা চেয়ার টেনে বসলাম। কিরে, এখনো শোকের মধ্যে আছিস? আমাকে ছেড়ে দে, আমি আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর তুই কোনোদিন ভালো হবি না। তুই আর তোর ছেলে মিলে কত মায়ের বুক খালি করেছিস, তুই নিজেও হয়তো জানিস না। কত বাবা মায়ের ভাইয়ের আদরের বোনকে কেড়ে নিয়েছিস। এই তোমাদের মধ্যে যদি কারোর উপর প্রতিশোধ নেওয়ার থাকে তাইলে নিতে পারো। একজন কনস্টেবল বলল, এর ছেলে আর ওর বন্ধুরা আমার বোনকে ধর্ষণ করেছিল, পুলিশের লোক হয়েও কিছু করতে পারেনি। আমি চোখের ইশারায় মাহমুদকে ওকে শান্ত করাতে বললাম। কাঁদিয়েন না, তোমার বোন মানে আমাদেরও বোন, ওর শাস্তি তো হবে। অনেকেই অনেক অভিযোগ দিল। দয়া করে ছেড়ে দাও, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। ওকে কে কে মারবে? সবাই হাত তুলল। আমি তোমাদের পারমিশন দিচ্ছি। 1 2 3 বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি করবা। মেয়েদের উদ্দেশ্যে বললাম, যারা ভয় পাবেন তারা চোখ বন্ধ করে নিন। সবাই একসাথে বলল, না। নিজের চোখের সামনে এভাবে মরতে দেখলে অনেক খুশি হব। ওকে ম্যাম, আপনি চোখ বন্ধ করবেন না? হয়তো ওদের প্রতিশোধের আগুন ওদের থেকে ভয় জিনিসটা হারিয়ে গেছে। বলে জড়িয়ে ধরলো। 1 2 3 বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। কিছুক্ষণ পর সবাই থামলো। রাতে সবকিছু ঠিকঠাক করে বাসায় ফিরলাম। মিডিয়া মেয়েগুলোকে তাদের পিতামাতার কাছে পাঠানো, আমার সিনিয়র অফিসারদের জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই সামিয়া দরজা খুলে দিল। দেখি সবাই বসে আছে। কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। কেউ কিছু বলল না, হয়তো আজ আমার উপর দিয়ে এত বড় ধকল গেছে, হয়তো তাই। ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুম চলে এলো। এখানেই সমাপ্ত করা হলো। ভুল ত্রুটি ক্ষমা করবেন।